আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিচারিক ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য সামনে আসে যা কেবল আইনের প্রয়োগ নিয়ে নয়, বরং রাষ্ট্রের ভেতরের ক্ষমতা কাঠামো এবং সাংবিধানিক নীতিমালার প্রতি তার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলে। এমন নতুন, এমন ঝকঝকে রঙের আর এমন লাক্সারিয়াস বাসে করে আসামিদের নিয়ে আসা হয়েছে, এমনটা অতীতে বাংলাদেশের কোনো আদালতে দেখেনি কেউ। কদিন আগেও আদালতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সাবেক প্রধান বিচারপতি, সাবেক বিচারক, মন্ত্রী, এমপিদের আদালতে আনা হয়েছে দাগি আসামির মতো পিছমোড়া দেয়া হাতে হাত করা পরিয়ে, রং খসে পড়া নীল মুড়ির টিন মার্কা পুলিশের প্রিজন ভ্যানে। সেখানে 22 অক্টোবর 15 সেনা কর্মকর্তাকে একযোগে সিভিল আদালতে হাজির করা হলো জেল কর্তৃপক্ষের লাক্সারিয়াস বাসে করে। তাদের হাতে ছিল না কোনো হাত করা। সরকার ও সেনাবাহিনীর মধ্যকার আলোচনা অনুযায়ী আদালতে হাজিরা দেওয়ার পর এই 15 সেনা কর্মকর্তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেনা সদরের ভেতরে থাকা বিশেষ কারাগারে। এর অর্থ হলো বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা সেনা হেফাজতেই থাকবেন। অথচ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক ব্যক্তিকে সাধারণ কারাগারে রাখা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সংবিধান কি আটককৃত নাগরিকদের পদমর্যাদা, অতীত প্রভাব বা মামলার গুরুত্বের ভিত্তিতে ভিন্ন ভিন্ন আচরণ করার অনুমতি দেয়? এই আপাত বৈষম্য কি আইনের চোখে সকলের সমান এবং বিচারিক প্রক্রিয়ায় ব্যক্তির মর্যাদার মৌলিক অধিকারের লঙ্ঘন নয়? আইনজীবী বিশেষজ্ঞদের আশঙ্কা, আইনের প্রয়োগের ক্ষেত্রে দ্বৈত আচরণের এমন গুরুতর অভিযোগগুলো ভবিষ্যতে ন্যায় বিচারের পথকে কঠিন করে দিতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম, গুমসহ মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন সেনা কর্মকর্তাকে 22 অক্টোবর আদালতে হাজির করা হবে। সকাল 7:15টায় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একটি বিশেষ প্রিজন বাসে করে তাদের আদালতে নিয়ে আসা হয়। ডেইলি স্টার একটি ভিডিও কন্টেন্টে বলা হয়েছে, যে ধরনের প্রিজন ভ্যানে আসামিদের আদালতে নেওয়া হয় তার থেকে 15 জন সেনা কর্মকর্তাকে বহনকারী প্রিজন ভ্যানটি একটু আলাদাই বটে। প্রিজন ভ্যানটির গায়ে লেখা ছিল বাংলাদেশ জেল। ডেইলি স্টার রিপোর্ট অনুযায়ী এই প্রিজন ভ্যানটির বিশেষত্ব হলো এই প্রিজন ভ্যানটি শীততাপ নিয়ন্ত্রিত। এটিতে 3টি আলাদা কেবিন আছে। 3টি কেবিনে 12 থেকে 15 জন বসতে পারেন। এই প্রিজন ভ্যানে আছে সিসিটিভি ক্যামেরা। দর্শক, গত বছরের 5 আগস্টের পর থেকে সাবেক অনেক বিশিষ্টজন গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তাদের কারো ক্ষেত্রে এমন প্রিজন ভ্যান ব্যবহার করতে দেখা যায়নি। তাদেরকে পুলিশের সেই নীল রঙের প্রিজন ভ্যানই আনা নেওয়া করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে প্রিজন ভ্যানটি থেকে বের হয়ে একে একে 15 সেনা কর্মকর্তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের হাতে ছিল না কোনো হাত করা। অথচ বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককেও আদালতে হাজির করার সময় পেছনে হাত মোড়ানো অবস্থায় হাত করা পরাতে দেখা গিয়েছিল। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি গত বছর আগস্ট থেকে কারাগারে আছেন, তাকেও হাত করা পরাতে দেখা গিয়েছিল। আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদেরও নিয়মিত আদালতে নেওয়ার সময় হাত করা পরানো হয়। প্রশ্ন উঠেছে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী বিচারপতি খায়রুল হক কিংবা মন্ত্রীরা উচ্চ পদমর্যাদার হওয়া সত্ত্বেও তাদেরকে যেখানে পিচ মোড়া দিয়ে হাত করা পরানো হয়েছিল, সেখানে 15 জন সেনা কর্মকর্তার ক্ষেত্রে ভিন্ন আচরণ কেন? এমনকি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান সামরিক বাহিনীর কর্মকর্তাই ছিলেন এবং অভিযোগের প্রতিক্রিয়াতে মিল থাকা সত্ত্বেও রাষ্ট্রের আচরণে বৈপরীত্য কেন? সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে দ্বৈত আচরণের প্রশ্ন উঠেছে একেবারে দেশের সর্বোচ্চ একটি আদালতের সামনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। এমন প্রশ্নের মধ্যে আদালতে হাজিরের পর আদালত এই 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত পাড়ায় একটি আইনি প্রশ্ন ছিল, এই 15 সেনা কর্মকর্তাকে আত্মসমর্পণ করেছেন নাকি তারা গ্রেপ্তার হয়েছেন? আইসিটিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার এম সরার হোসেন। তিনি দাবি করেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সেনা কর্মকর্তারা আত্মসমর্পণ করেছেন, তবে পদ্ধতিগত কারণে তাদের গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। অবশ্য আইনজীবীরা বলছেন, যেহেতু ব্যক্তিগত গাড়িতে নয়, বাংলাদেশ জেল কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে করে তাদের আদালতে নিয়ে আসা হয়েছে, আটক বা গ্রেপ্তার দেখানো ছাড়া কারাগারের প্রিজন ভ্যানে এমনি এমনি কারো ওঠার সুযোগ নেই। 15 সেনা কর্মকর্তার আইনজীবী সাংবাদিকদের জানান, তারা আদালতের কাছে 3টি আবেদন করেছেন। আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে। এর মধ্যে একটিতে জামিনের আবেদন করা হয়েছে, আরেকটি হলো প্রিভিলেজ অফ কমিউনিকেশনের আবেদন। এর অর্থ হলো রক্তের সম্পর্ক আছে এমন আত্মীয় ও আইনজীবীদের নিয়ম অনুযায়ী দেখা করার সুবিধা। আর তৃতীয় আবেদনটি হলো অভিযুক্তদের সাবজেলে রাখার আবেদন।
দর্শক, সাবজেলে রাখার সিদ্ধান্তটি সরকার বা জেল কর্তৃপক্ষ নেয়। অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির দৈনিক প্রথম আলোকে বলেছেন, 15 সেনা সদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাবজেলে রাখা হয়েছে সেখানে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। দর্শক, গত 12 অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনা সদরে এমইএস বিল্ডিং নম্বর 54 ভবনকে সাময়িক কারাগার ঘোষণার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ওই ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়। সামাজিক মাধ্যমে অনেকেই এই সাবজেলে রাখার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। এমনকি আইনজীবীরাও প্রশ্ন তুলেছেন, এর মাধ্যমে রাষ্ট্র ও সরকারের দ্বৈত আচরণ প্রকাশ পেল। বিশেষ করে সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রী, এমপি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহেল, এমন কারোর জন্যই সরকার সাবজেল করেনি। তাহলে পদমর্যাদার দিক থেকে অনেক পেছনে থাকা সত্ত্বেও কর্মকর্তাদের কেন সাবজেল দেয়া হলো? সেনা সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। সেনাবাহিনী এদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে সেনা হেফাজতে রাখতে চায়। আইনজীবী ও বিশেষজ্ঞরা মনে করেন, বিশেষ বাসে করে নিয়ে আসা, হাত করা পরানো না পরানো, সাবজেল এসব ইস্যুতে বৈপরীত্যমূলক আচরণ ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। যখন দুই কর্মকর্তাই উচ্চ পদস্থ এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তখন যৌক্তিকভাবে তাদের প্রতি অভিন্ন নিরাপত্তা প্রোটোকল বা উচ্চ ঝুঁকি ব্যবস্থাপনা থাকার কথা। কিন্তু একজনকে হাত করা পরানো হবে, অন্যজনকে বিশেষ সুবিধা যেমন এসি ভ্যান, সাবজেল দেওয়া হয়, তখন এই প্রোটোকলগুলো নিছক নিরাপত্তা ঝুঁকি বা আইনি ভিত্তি অনুসরণ করে ব্যবহৃত হয়নি, বরং রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর ভেতরে বার্তা দেওয়ার জন্য বা রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্য হাসিলের জন্য উদ্দেশ্যমূলকভাবে ব্যবহৃত হয়েছে। আইনজীবীরা এখানে সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকার অংশের 27 ও 31 নম্বর অনুচ্ছেদের রেফারেন্স নিয়েছেন। 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেছেন, যদিও আইনের যুক্তিসঙ্গত শ্রেণীবিভাগ বা রিজনেবল ক্লাসিফিকেশনের কথা বলা আছে, কিন্তু সেটি একই পদমর্যাদার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে না। যদি এক উচ্চপদস্থ কর্মকর্তার প্রতি চরম অবমাননাকর আচরণ করা হয় এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তার প্রতি চরম সুবিধা দেখানো হয়, তখন প্রশ্ন ওঠে, এই শ্রেণীবিভাগ কি সত্যি যুক্তিসঙ্গত আইনি ভিত্তি নাকি ক্ষমতার অপব্যবহার বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত? এই বৈষম্য আইনি কারণের বদলে ক্ষমতা কাঠামোতে ব্যক্তির বর্তমান অবস্থান পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দর্শক, সরকার ও প্রশাসনের এমন দ্বৈত আচরণের মধ্যে আরো একটি গুরুতর অভিযোগ করেছেন কেউ কেউ। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট খন্দকার রাকিব এক ফেসবুক পোস্টে লিখেছেন, গুম কমিশনের রিপোর্টে যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে যাদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদের একটি অংশ ব্যক্তিগতভাবে নতুন করে কাউকে গুম করেনি বা বিচার বহির্ভূত হত্যার সঙ্গে যুক্ত ছিল না। এমনকি 15 সেনা কর্মকর্তার আইনজীবীও দাবি করেছেন, যারা আসলে গুম করেছিলেন তারা এরই মধ্যে পালিয়ে গেছেন। যে 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ যদি পরে নির্দোষ প্রমাণিত হন, তখন সেটি নিয়ে আরেকটি আইনগত জটিলতা দেখা দিতে পারে, কারণ আইসিটি অ্যাক্ট সংশোধন করে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে চাকরিচ্যুতির মতো গুরুতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ঢাকা আবার গরম, তবে এবার উত্তাপ বন্দুকের নয়, রাজনৈতিক উপস্থিতির। বিভিন্ন এলাকায় একসাথে আওয়ামী লীগের মিছিল, এমন চিত্র শেষ কবে দেখা গেছে? পুলিশও গ্রেপ্তার করছে, কিন্তু সংখ্যাটা যেন আগের তুলনায় কম। কেন এই পরিবর্তন? আন্তর্জাতিক চাপ নাকি মাঠের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের ছায়া? আজ আমরা বিশ্লেষণ করব আওয়ামী লীগের ঝটিকা মিছিল আসলে কি বার্তা দিচ্ছে। অন্তর্বর্তী সরকার বর্তমানে রাজনৈতিক সংকটে। একদিকে বিএনপি, জামাত, এনসিপির সমীকরণ, অন্যদিকে উপদেষ্টাদের বক্তব্যে সরকার টালমাটাল, সে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা। এই অক্টোবরে জুলাই সনদ ঘোষণা হলো, আর প্রকাশ্যে এলো ডক্টর ইউনূসকে সমর্থন দেওয়া রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতপার্থক্য। আর এই অক্টোবরে নিষিদ্ধ আওয়ামী লীগ হাজির হলো
ঝটিকা মিছিল নিয়ে। রাজধানীর মগবাজার, যাত্রাবাড়ি, রামপুরা, বনানী, আজিমপুর, মহাখালী সব জায়গায় একসাথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। পোস্টার নেই, মঞ্চ নেই, মাইকও নেই, শুধু ব্যানার আর জয় বাংলা স্লোগান। এই ঝটিকা মিছিলগুলো এক একটি এলাকায় 10 থেকে 15 মিনিটের বেশি স্থায়ী হয় না, কখনো 50 জন, কখনো 200 জন, কিন্তু প্রতিটি মিছিলের খবর পৌঁছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক পর্যায়ে ঘোষণা দিয়েছিল, ঝটিকা মিছিল থেকে কর্মী ধরতে পারলে প্রতিজন পুলিশ সদস্য পাবেন 5,000 টাকা পুরস্কার। শুরুতে কিছু পুলিশ সদস্য উৎসাহ নিয়ে গ্রেপ্তার অভিযান চালালেও কিছুদিন পরই দেখা গেল উৎসাহটা যেন হারিয়ে যাচ্ছে। এরপর ডিএমপি কমিশনার নির্দেশ দেন, যে এলাকায় মিছিল হবে সেই এলাকার কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। অর্থাৎ এখন পুলিশের ওপর চাপ, মিছিল হলে কর্মকর্তারাই দায়ী। কিন্তু পুলিশ ভাবমূর্তি উদ্ধারের চেষ্টায় আছে। কেউ চায় না মিছিল ঠেকাতে গিয়ে গণমাধ্যমে খারাপ ফুটেজ ছড়াক আর মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠুক। সবকিছুর সূত্রপাত 18 অক্টোবর। 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যৌথভাবে একটি চিঠি দেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই চিঠির 24 ঘন্টা পার না হতেই ঢাকায় শুরু হয় আওয়ামী লীগের ধারাবাহিক ঝটিকা মিছিল। কেউ কেউ মনে করছেন এটি আন্তর্জাতিক বার্তার জবাব, এক ধরনের রাজনৈতিক উপস্থিতি জানানোর কৌশল। আওয়ামী লীগ বুঝতে পেরেছে আন্তর্জাতিক মহল এখন মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার পক্ষে সরব। এই সুযোগটি নিয়েছে দলটি। তাদের মিছিল মানে শুধু রাস্তায় নামা নয়, বরং এক ধরনের বার্তা। দমননীতি মোকাবেলা করে গণতান্ত্রিক আন্দোলনের পথে লড়াই করার কথা বলছে এখন আওয়ামী লীগ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, আওয়ামী লীগের মিছিলগুলো প্রতিহত করছে না কেউ, বরং দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ হাততালি দিচ্ছে, বাসের যাত্রীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে। কিন্তু কেন? এর 3টি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, রাজনৈতিক কৌতূহল। দীর্ঘ নিরাপত্তার পর মানুষ আবার আওয়ামী লীগের রাজনীতি দেখতে পাচ্ছে। দ্বিতীয়ত, সহানুভূতি। যারা একসময় রাষ্ট্র পরিচালনা করেছে আজ তারা দমন নীতির শিকার। এটি আওয়ামী লীগের প্রতি জনমনে এক ধরনের সহানুভূতি জাগাচ্ছে। তৃতীয়ত, ভয় কমেছে। অন্তর্বর্তী সরকারের শুরুতে আওয়ামী লীগের যে ভয় ছিল এখন তা অনেকটাই কমেছে। ফলে বহুগুণ উৎসাহ নিয়ে রাজপথে নামছে দলটির নেতা সমর্থকরা। আন্তর্জাতিক গণমাধ্যম এখন আবার বাংলাদেশের রাজনীতিকে খেয়াল করছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স সবাই বলছে আওয়ামী লীগ রাস্তায় ফিরেছে। এই বার্তা বিদেশি কূটনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ। তারা দেখছে অন্তর্বর্তী সরকারের বিপরীতে দলটি আবার সংগঠিত হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ এখন দাবি করতে পারছে, আমরা গণতন্ত্রের পথে আছি, সহিংসতা করিনি, শান্তিপূর্ণভাবে মিছিল করছি। এই বার্তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মনোযোগ বাড়াচ্ছে। ফলে সরকার চায় না মিছিল দমন করে আন্তর্জাতিক সমালোচনা ডেকে আনতে। ডক্টর ইউনূস সরকার এক ধরনের ভারসাম্য রক্ষার নীতিতে চলছে। একদিকে তারা আওয়ামী লীগকে ঠেকাতে চায়, অন্যদিকে আন্তর্জাতিক সমালোচনা এড়াতে চায়। ফলে মাঠ পর্যায়ে প্রশাসন পাচ্ছে মিশ্র নির্দেশ। কেউ বলছে মিছিল ঠেকাও, আবার কেউ বলছে সহিংসতা না হলে ধরা লাগবে না। এই অনিশ্চয়তাই আসলে আওয়ামী লীগের সুযোগ। তারা সেই ফাঁকটাই ব্যবহার করছে, মিছিলে নামছে আবার মিলিয়ে যাচ্ছে, যেন পলিটিক্যাল ক্যাট অ্যান্ড মাউস গেম। রাজনীতি শুধু ক্ষমতা নয়, এটি মনস্তত্ত্বের লড়াই। অন্তর্বর্তী সরকারের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আওয়ামী লীগের হঠাৎ রাস্তায় নামা আসলে মনোবল পুনর্গঠনের কৌশল। দলটি জানে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলে সংগঠনের ভেতরে ভীতি জমে যায়। তাই মিছিলের নির্দেশ এসেছে হাইকমান্ডের দিক থেকে, ছোট ছোট দল হয়ে বের হও, সময় বেছে নাও, হঠাৎ আসো, হঠাৎ মিলিয়ে যাও। এটি এক ধরনের গেরিলা পলিটিক্স। একই কৌশল 80-র দশকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ব্যবহার করেছিল সামরিক সরকারের আমলে। তখনও ছোট ছোট মিছিল, আকস্মিক সমাবেশ আর জয় বাংলা স্লোগান দিয়ে জনগণকে মানসিকভাবে জাগিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে শক্তি দেখানোর একটি সূত্র হলো, যে দল ঢাকায় আছে সেই দলই বাংলাদেশে আছে। ঢাকা শুধু রাজধানী নয়, এটি রাজনৈতিক মানসিক কেন্দ্র। ফলে আওয়ামী লীগের এই মিছিলগুলো আওয়ামী লীগকে জেগে ওঠার প্রথম ধাপ। এটি সরাসরি ঢাকা দখল নয়, বরং ঢাকায় উপস্থিত হওয়ার বার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক মিছিল 3টি দিক উন্মোচন করছে। 1, আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠন। মাঠে নামা কর্মীরা এখন দলীয় নেতৃত্বের নজরে আসছেন।
2, সরকারের সঙ্গে ভবিষ্যতে দর কষাকষির প্রস্তুতি। যদি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্বাধীনতা বাড়ায় তবে আওয়ামী লীগ সেই পরিসরে কাজে লাগাবে। 3, আন্তর্জাতিক বৈধতা পুনরুদ্ধারের চেষ্টা। যদি তারা দেখাতে পারে যে তারা আন্দোলনের পথে, তবে ভবিষ্যৎ রাজনৈতিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের অবস্থান মজবুত হবে। রাজপথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এক ধরনের মনস্তাত্ত্বিক পাল্টা আক্রমণ। এটি হয়তো ক্ষমতা ফেরার কৌশল নয়, কিন্তু রাজনীতিতে ফিরে আসার প্রথম ধাপ। ঢাকার রাস্তায় জয় বাংলা প্রতিধ্বনি মানে এখন একটাই, আওয়ামী লীগের রাজনীতি জীবিত, আর তার কেন্দ্রবিন্দু হলো ঢাকা। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।